হ্যালো বন্ধুরা, SMTVর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সভা সমাবেশ কিংবা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে আমরা সাধারণত দেখেছি বড় বড় নেতা কিংবা প্রধান অতিথিরা স্পিকারের সামনে ভাষণ দেন, আর সেই স্পিকারের সাথে লেখা থাকে মাইক কোম্পানির প্রতিষ্ঠানের নাম। বন্ধুরা, আমরা সবাই বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি কোনো না কোনোভাবে দেখেছি। তো বন্ধুরা, তোমরা খেয়াল করলেই দেখবা সেখানে স্পিকারের সাথে বাংলা অক্ষরে লেখা ছিল কল রেডি। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের বিষয় হচ্ছে এই কল রেডি। আসুন কল রেডির ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কল রেডি খুব পরিচিত একটা নাম। 1948 সালের সূত্রাপুরের দুই ভাই হরিপদ ঘোষ ও দয়াল ঘোষ মিলে একটি দোকান চালু করেন। নাম দেন আরজু লাইট হাউস। লাইট হাউস নাম হলেও লাইটের পাশাপাশি গ্রামোফোনও ভাড়া দেওয়া হতো। বিয়ে শাদিতে লাইটের সঙ্গে গ্রামোফোনও ভাড়া নিত লোকজন। দোকানটি পরিচিত হয়ে ওঠে অল্প দিনেই। চাহিদা বেড়ে যাওয়ায় ভারত থেকে কয়েকটি মাইক নিয়ে আসেন দুই ভাই, তাতেও কুলাচ্ছিল না। হরিপদ ঘোষ মাইকের কারিগরি জানতেন। যন্ত্রপাতি কিনে এনে নিজে কয়েকটি হ্যান্ড মাইক তৈরি করেন। 1948 সালে দেশভাগের পর থেকেই পূর্ব পাকিস্তানে আন্দোলন দানা বাঁধতে শুরু করে। আন্দোলনের নেতাকর্মীরা মাইক ভাড়া নিতে শুরু করেন আরজু লাইট হাউস থেকে। চাহিদা বাড়তে থাকে দিনে দিনে, তাই তাইওয়ান, জাপান, চীন থেকে আনা হয় মাইক। তবে মাইকের মূল অংশ মানে ইউনিট বেশি আনা হতো বাইরে থেকে। এরপর নিজের দোকানের কারিগর দিয়ে হরিপদ ঘোষ তৈরি করিয়ে নিতেন হর্নসহ বাকি অংশ। 52 ভাষা আন্দোলনের পর থেকে সভা সমাবেশ অনেকটাই বেড়ে যায়। এছাড়া সামাজিক আর ধর্মীয় অনুষ্ঠানেও মাইক ভাড়া যাচ্ছিল, তাই মাইক ভাড়ার সাথে নিচে ছোট করে নাম দেওয়ার কথা চিন্তা করলেন দুই ভাই। অবশেষে দয়াল ঘোষ নামটি ঠিক করলেন কল রেডি। কারণ হিসেবে বললেন, মানুষ তো কাজের জন্যই আমাদের কাছ থেকে মাইক ভাড়া নেয়, তারা কল করলে আমরা যেন রেডি থাকি। এক কথায় কল করলেই রেডি। সে থেকেই নামটি হয়েছিল কল রেডি। ভালো সেবা দেওয়ার সুনাম থাকায় যে কোনো সভা সমাবেশ ও বড় বড় অনুষ্ঠানে ডাক পড়তে থাকে কল রেডির। 1954 সালে কল রেডির কর্মী ছিল মাত্র 20 জন। সভা সমাবেশ সুনামের সঙ্গেই সম্পন্ন করতেন হরিপদ ও দয়াল ঘোষ। মাঝে মধ্যে তাদের ছোট দুই ভাই গোপাল ঘোষ ও কানাই ঘোষও সাহায্য করতেন। 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 এর গণঅভ্যুত্থান এবং 1970 সালের সাধারণ নির্বাচনের সভা সমাবেশেও যোগ দিয়েছেন কল রেডি। কল রেডির মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন পূর্ব পাকিস্তানের অনেক বাঘা বাঘা নেতা। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের মাইক্রোফোন হলো কল রেডি। হাটে মাঠে ঘাটে সব জায়গায় তখন স্বাধিকারের চেতনায় ফুঁসছে মানুষ। 17-এর নির্বাচনে বঙ্গবন্ধুকে সারা দেশের মানুষ ভোট দিয়েছে, কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করে না। দফায় দফায় মিটিং করে ও হচ্ছে না কোনো সুরাহা। চলে এলো মার্চ। কল রেডির মালিক হরিপদ ঘোষ ও দয়াল ঘোষকে ধানমন্ডির বাসায় ডেকে পাঠালেন বঙ্গবন্ধু। নির্দেশ দিলেন সোহরাওয়ার্দী উদ্যানে, তৎকালীন রেসকোর্স ময়দানে মাইক লাগাতে। কাজে নেমে পড়েন হরিপদ ও দয়াল ঘোষ। তখন রেসকোর্সে মাইক লাগানো সোজা ছিল না। শাসক গোষ্ঠীর চোখ ছিল সদা সতর্ক। রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মাইক লাগাতে লাগলেন দুই ভাই। 7ই মার্চের বাকি আর মাত্র 3 দিন। মাইক লাগিয়ে কাপড় দিয়ে ঢেকে দিলেন হরিপদ আর দয়াল ঘোষ, যাতে পাকিস্তানি শাসক গোষ্ঠীর কেউ দেখতে না পারে। কিছু বাড়তি মাইক বিশ্ববিদ্যালয় এলাকায় মজুত রাখেন যেন সমাবেশের দিন তাৎক্ষণিকভাবে লাগিয়ে নিতে পারেন। 3 দিন ধরে 30 জন কর্মী নিয়ে বাঁশ খুঁটি গাঁথার কাজ করেন ঘোষেরা। তারপর সেই দিনটি আসে, অর্থাৎ 7ই মার্চ। কবি গিয়ে দাঁড়ান জনতার মঞ্চে। কল রেডিতে উচ্চারিত হলো, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। বঙ্গবন্ধুর ভাষণকালে যেন কোনো যান্ত্রিক ত্রুটি না হয় সেজন্য নিজে উপস্থিত থাকার পাশাপাশি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছিলেন হরিপদ ঘোষ। অতিরিক্ত 3টি মাইক্রোফোন সঙ্গে রেখেছিলেন দয়াল ঘোষ। 7 মার্চ রাতে পাকিস্তান সরকারের লোকেরা জ্বালিয়ে দিয়েছিল কল রেডির অফিস। এত বড় একটি সমাবেশে মাইক সার্ভিস দিয়ে কত টাকা পারিশ্রমিক নিয়েছিল কল রেডি জানতে চাইলে হরিপদ ঘোষের ছেলে কল রেডির বর্তমান মহাপরিচালক সাগর ঘোষ জানান,
সেই সময় পারিশ্রমিকের কথা চিন্তা করার সুযোগ বাবা ও জ্যাঠামশাইয়ের ছিল না। বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছেন সেটাই বড় কথা। আর তাছাড়া দেশের পরিস্থিতি তখন সবাই কম বেশি জানতেন। আর বঙ্গবন্ধুর সঙ্গে বাবা কাকার ভালো সম্পর্ক থাকার কারণে বাবা শুধু খরচটাই নিতেন। তিনি আরও বললেন, সেদিন সেই সমাবেশে আমার বাবার হাতে তৈরি অনেক হ্যান্ড মাইক ব্যবহৃত হয়েছিল। 7ই মার্চ রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে কল রেডির যে মাইক্রোফোনে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই মাইক্রোফোনের স্ট্যান্ড আজও আছে কল রেডির কাছে। দেশ স্বাধীন হওয়ার পর আর অন্য কেউ সেই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ভাষণ দেননি। এরপর বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফিরে আবারও কল রেডির মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। দেশ বিদেশের অনেক বিখ্যাত মানুষ কল রেডির মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন। এদের মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসাইন মুহাম্মদ এরশাদ, শেখ হাসিনা সহ আরও অনেকে আছেন এই তালিকায়। এছাড়া বিভিন্ন সময়ে বিদেশের নেতাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা, ভারতের ইন্দিরা গান্ধী, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কল রেডি মাইক্রোফোনে ভাষণ দেন। এখনও ঢাকায় কল রেডির ডাক পড়ে। মাইক শব্দটি কানে এলেই সবার মনে পড়ে কল রেডির কথা। পুরান ঢাকার 36 ঋষিকেশ দাস লেনে রয়েছে কল রেডির আদি কার্যালয়। বর্তমানে কল রেডির মালিকসহ 25 জন কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন। জানতে চাইলে কল রেডির অন্যতম স্বত্বাধিকার সাগর ঘোষ বলেন, ভালো সেবা দেওয়ার সুনাম থাকায় যে কোনো সভা সমাবেশ, সামাজিক ও ধর্মীয় বড় বড় অনুষ্ঠানে কল রেডির ডাক পড়ে। বিশেষ করে আওয়ামী লীগের প্রতিটি বড় সভা সমাবেশে তাদের ডাকা হয়। 2016 সালের আওয়ামী লীগের সম্মেলনে প্রায় 400 মাইক লাগিয়েছিল কল রেডি। তিনি বলেন, 7ই মার্চ রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে কল রেডির যে মাইক্রোফোনে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই মাইক্রোফোনের স্ট্যান্ড আজও কল রেডিতে সংরক্ষণ করা হয়েছে।